একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম-এ। আজকের নাটক একজোড়া আত্মহত্যার নেপথ্যে। রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে সনাতন মান্না, রজত সেনগুপ্ত, নিমাই মান্না, অভিষেক দেবরায় ও ভবেশ রায়ের ভূমিকায় সুমন্ত। ও বাবা, কেন তোমরা এসব বোনাস করলে গো? আমি আমি ছেলেও তোমাদের বাঁচাতে পারলাম না। ও মা, ও বাবা গো। এই জায়গাটাই তো, ওই তো সেই বাড়িটা। সত্যেন্দ্রার দেয়া বিবরণের সঙ্গে মিলে যাচ্ছে। এই হতদরিদ্র প্রত্যন্ত গ্রামে এখানেই একটাই কোঠা বাড়ি, কিন্তু কিন্তু দেখে বোঝা যায় রীতিমতো ভাঙচুর হয়েছে। পাশে একটা মুদিখানার দোকান, ফাঁকা, লুটপাটের চিহ্ন। হ্যাঁ, সবটাই মিলছে। এটাই সনাতন মান্নার বাড়ি, এতে কোনো সন্দেহ নেই। গত রাতে স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এতক্ষণে নিশ্চয়ই পুলিশ ডেড বডি নিয়ে গেছে, কিন্তু প্রতিবেশীরা এখনো ভিড় করে রয়েছে। আর ওই যুবকটা কাঁদছে, ও নিশ্চয়ই সনাতন মান্নার কেউ হবে। আচ্ছা, ওই কি ছেলে? দেখি, একবার ডেকে দেখি। যদিও এই সময় ওর সঙ্গে কথা বলাই কঠিন, তবু মানে এই আমাদের সাংবাদিকদের একটাই তো দায়িত্ব, সেটা তো পালন করতেই হবে। আর নতুন খবরের এডিটর সত্যেন্দা বলেছে নিউজটা আজকের মধ্যেই তৈরি করে দিতে হবে। দেখি, একবার ডাকি। এই যে ভাই, শুনছেন? শুনছেন ভাই, এদিকে এই যে। কে কে এই যে কে আপনি? কেন ডাকছেন আমায়? আমি একজন সাংবাদিক, কলকাতা থেকে আসছি, ওই নতুন খবর দৈনিক থেকে। মজা দেখতে এসেছেন? মজা দেখতে? আমার কাউকে দরকার নেই, কাউকে না, যান। ও বাবা গো, ও মা, এ কাজ তোমরা কেন করলে গো? এ দুনিয়ায় তোমাদের নিমাইয়ের যে আর কেউ রইল না। শুনুন নিমাই বাবু, একটু শান্ত হন। কি শান্ত হব, কি শান্ত হব? আপনি কি বুঝবেন আমার কষ্ট? এক রাতে যদি আপনার বাবা মা একসঙ্গে গলায় দড়ি দিয়ে মরতো, তাহলে আমার দুঃখটা বুঝতে পারতেন। যান, যান বলছি। কিন্তু আপনার দুঃখটা যদি মানুষের সঙ্গে ভাগ করে নিতে পারেন তাহলে। মানুষ? দেশে আজ আর কোনো মানুষ আছে? সব রক্ত চোষা, গরিবের রক্ত সবাই চুষে খেতে চায়। ও বাবা মা, তোমরা কি করলে গো? আমায় যে একা করে চলে নিমাই বাবু, আপনার এই দুঃখটা তো আমরা কাগজের মাধ্যমে সবাইকে জানাতে চাই। কি হবে জানিয়ে, কি হবে জানিয়ে বলুন? আমার বাবা মা তো আর ফিরে আসবে না। আপনার মতো আরো সাংবাদিক এসেছিল, আমি কারোর সঙ্গে কথা বলিনি। এখন এখন আপনারা সব মজা দেখতে এসেছেন না? এতদিন কোথায় ছিলেন? বুঝতে পারছি, কিন্তু যারা আপনাদের এত বড় ক্ষতি করলো তাদের মুখোশটা তো খুলে ফেলা দরকার নিমাই বাবু। হ্যাঁ, আর আমরা সাংবাদিকরাই তো তা করতে পারি। পারবেন? পারবেন তাদের মুখোশ আপনি খুলে ফেলতে? তাহলে তো অনেকের মুখোশ খুলে যাবে, অনেকের। হ্যাঁ, সেটাই তো আমাদের মতো সাংবাদিকদের কাজ। দেশের যেখানে যা কিছু ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি ঘটে, আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও তার অনুসন্ধান করি। কেন? এই প্রকৃত ছবিটা মানুষের সামনে তুলে ধরবার জন্য। তাহলে এতদিন এই ছবিটা তুলে ধরেননি কেন রিপোর্টার মশাই? আগে আমার নাম ভবেশ রায়। হ্যাঁ, কি যেন বললেন? কোন ছবির কথা? এই যে আমাদের মতো এই নিঃসম্বল সরল মানুষদের কিছু রক্তচোষা এসে কিভাবে সর্বস্ব লুটে নেয়। বলছিলাম কি, একটু পরিষ্কার করে বলবেন, মানে কাদের কথা বলছেন আপনি? বুঝতে পারছেন না? না, ওই তো ওই শান্তি চিটফান্ডের মালিক নির্মল সেন আর তার দলবল। শান্তি চিটফান্ড আর নির্মল সেন? হ্যাঁ হ্যাঁ, এখন ওদের বিরুদ্ধেই তো রাজ্য জুড়ে প্রতারণার অভিযোগ উঠেছে। নির্মল সেনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, হয়েছে। হয়তো সে শাস্তিও পাবে, কিন্তু ভবেশবাবু, তাতে কি আমাদের যে ক্ষতি হয়ে গেল তা কোনোদিন পূরণ হবে? আমি কি ফিরে পাবো আমার বাবা মাকে? নিমাই বাবু, হতাশায়, অপমানে
আমার বাবা আর মা দুজনে একসঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কোনোদিন যারা কোনো অন্যায় করেনি তাদের সরলতাকে ওরা বোকা বানিয়েছিল ওই নির্মল সেনের দল। একটু 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 শান্ত হন নিমাই বাবু। আচ্ছা, আমায় বলুন কেন এমন হলো? প্লিজ 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 প্লিজ, আপনার এই বিপদে আমায় আপনার বন্ধু ভাবতে পারেন কিন্তু। বন্ধু? হ্যাঁ, এক কাজ করুন, আসুন আসুন, এই এই এখানটায় আমরা একটু বসি, চোখের জল মুছুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের অতিথি। যদি মা বেঁচে থাকতো, জানেন, এই দুপুরবেলা আমাদের বাড়িতে এসে কেউ কোনো দিন না খেয়ে ফেরেনি। আমার আমার আমি 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 বুঝতে পারছি। তাই তো শুনতে চাই আপনাদের এই সর্বনাশ কিভাবে হলো। নিমাই বাবু, ঘরে বসে শুধু কাঁদলে কি প্রতিবিধান হবে বলুন? প্রতিবিধান? হ্যাঁ, সারা দেশে ওই নির্মল সেনের শান্তি চিটফান্ড যেভাবে মানুষকে সর্বশান্ত করে নিজেরা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে, তার বিরুদ্ধে যত বেশি প্রমাণ আমরা জোগাড় করতে পারবো, ওই লোকটা আর তার সাঙ্গ পাঙ্গদের শাস্তি দিতে ততই সুবিধা হবে। ঠিক বলেছেন। আমি বলবো। বলুন, কি জানতে চান? তার আগে এই আমার ফ্লাস্কে চা আছে, একটু একটু চা খান, মনটাকে শান্ত করুন, না হলে সব গুছিয়ে বলবেন কি করে? না, এখন আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না, কিন্তু আমি সব বলবো। বেশ। না হলে ভবিষ্যতে আমার মতো আরো অনেক ছেলে আমারই মতো তাদের অসহায় বাবা মাকে হারাবে। হতাশায় আর অপমানে আরো আরো অনেক মানুষ আত্মহত্যা করবে। বলুন, কি জানতে চান? একদম শুরু থেকেই শুরু করুন না। শুরু থেকে? হ্যাঁ, বেশ, তবে শুনুন। ভবেশবাবু, এই প্রত্যন্ত গায়ে আমাদের পরিবারটা খুবই গরিব ছিল। অবশ্য আর্থিক স্বাচ্ছন্দ্য এ গায়ে কারোরই বিশেষ নেই। এখানে খুব কম মানুষেরই দুবেলা দুমুঠো খাওয়ার উপায় আছে। আচ্ছা, আপনার পরিবারে বাবা মা ছাড়া আর কেউ কি আছেন? কেউ না। এককালে আমাদের কিছু জমি চিরের ছিল, জানেন, কিন্তু আমার এক অসুস্থ দিদির চিকিৎসার খরচ জোগাতে সবই গেছে। শুধু এই ভিটেটুকু ছাড়া। দিদিও বাঁচেনি। আচ্ছা, আপনাদের সংসার কিভাবে চলতো? ওই যে দেখছেন, ও পাশে একটা মুদিখানা, হ্যাঁ, ওই দোকানটা না বাবা করেছিল। তাতেও আমাদের পেট ভরতো না। তাই তো। আপনি কি করেন? বছরখানেক হলো মুম্বাইতে আমি একটা সোনার দোকানে কাজ পেয়েছি। তার মানে আপনি এখানে থাকতেন না, তাই তো? না, মুম্বাইতেই আমার কাজ। মাঝে মধ্যে ছুটি নিয়ে আসতাম। বুঝেছি। আচ্ছা, এর মধ্যে আপনার বাবা শান্তি চিটফান্ডের খপ্পরে পড়লেন কি করে? প্রায় মাস 8 আগের কথা, জানেন। তার কিছুদিন আগে মুম্বাইতে চাকরিটায় ঢুকেছি। আচ্ছা, দিন কয়েকের ছুটিতে গায়ে ফিরেছি। বেশ। বাবার সঙ্গে দেখা। দেখলাম বাবার মধ্যে বেশ একটা খুশি খুশি ভাব। খুশি খুশি ভাব? হ্যাঁ ভবেশবাবু। তো আপনি আপনার বাবাকে কিছু জিজ্ঞেস করলেন না? আমায় জিজ্ঞেস করতে হলো না, বাবা নিজেই বলল। নিমাই এসেছিস বাবা? হ্যাঁ, তোর জন্য অপেক্ষা করছিলাম বাবা। একটা খুব ভালো খবর আছে। ভালো খবর? আরে হ্যাঁ রে, আমাদের কপাল বোধহয় এবার খুলে গেল রে। এতদিনে বোধহয় মা মঙ্গলচণ্ডী আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। ও জয় মা, জয় মা। কিন্তু তুমি কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বস
বস না। হ্যাঁ, বসছি। আমার পাশে বস, সব বলছি। ওগো, এই নিমাই এসেছে। এই ছেলেটার জন্য একটু ভালো করে বেলের পানা করো দেখি। কি ব্যাপার বলো তো বাবা তোমাদের? আহা, এই শোন না, বলছি বলছি। হ্যাঁ, বলো। এই মুকুন্দ মাইতি, হ্যাঁ, মুকুন্দ মাইতি এসেছিল। মুকুন্দ মাইতি? কোন মুকুন্দ মাইতি? হা, চিনতে পারলি না? না। একবার গ্রাম পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল। ও, তাই বলো? সেই মুকুন্দ মাইতি? সে তো 1 নম্বরের জালি লোক বাবা। ভোটে তো তার জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল। ও সব রাজনীতির কথায় আমাদের কাজ কি? হ্যাঁ, মুকুন্দ এখন শান্তি চিটফান্ডের এই জেলার প্রধান এজেন্ট। শান্তি চিট ফান্ড? হ্যাঁ, মুকুন্দ আমায় এ গায়ের শান্তি চিটফান্ডের এজেন্ট করে দিয়েছে। একেবারে টাকায় টাকা লাভ। হ্যাঁ, শুনেছি 1000 টাকা জমা দিলে নাকি 2 বছরে 2 গুণ। কিন্তু বাবা, এ কোনোদিন হতে পারে? এ কি সম্ভব? আমিও তো তাই প্রথমে তাই ভেবেছিলুম, কিন্তু মুকুন্দ আমায় বুঝিয়েছে ওরা ওরা সব পারে। অনেক বড় বড় জায়গায় ওদের সঙ্গে নানান যোগাযোগ। কিন্তু বাবা, আরে এ তো শুধু কথার কথা নয়, নিজের চোখে দেখছি হচ্ছে। আর এজেন্ট হিসেবে এই নতুন জমার লোক ধরতে পারলে শতকরা 35 টাকা কমিশন। বাবা, এ তো দেখছি টাকার গাছ। সে তুই যা বলিস বাবা, এমন সুযোগ সহজে আসে না। আমিও তো এজেন্সি নিয়েইছি। ও। নিজের ওই কিছু জমা টাকা ছিল, সব কুড়িয়ে বাড়িয়ে ওই শান্তি চিটফান্ডে জমা করে দিয়েছি। কিন্তু বাবা, আমার মনে হচ্ছে কাজটা কিন্তু তুমি ভালো করনি। শোন বাবা, আমি তো চুনোপুটি। এই মুকুন্দ মাইতি আমায় দেখালো অনেক বড় বড় লোক লাখ লাখ টাকা ওই চিটফান্ডে জমা রেখেছে। সারা দেশে ওদের অনেক ব্যবসা। কিন্তু তবু একটা লোকের মুখের কথায় বিশ্বাস করে? ওরে, শুধু ওর কথা কেন, টিভিতে কাগজেও তো দেখছি শান্তি চিটফান্ডের মালিক ওই ওই নির্মল সেন কত বড় বড় মানুষের সঙ্গে ওর নিত্যি ওঠা বসা চলছে। তবু আমি বলবো, ওরে ওরে, অত অবিশ্বাস করলে চিরকাল হাত কামড়েই বেঁচে থাকতে হবে। কিন্তু তুমি নিজে কি ওই নির্মল সেন লোকটাকে দেখেছো? তার দেখিনি। এই তো গত বছর আমাদের গায়ে এসেছিল। তুই তো তখন গায়েই ছিলি। মিটিং ডাকলো, এই মুকুন্দ আমাদের ডেকে ডেকে মিটিং এ নিয়ে গেল না? হ্যাঁ, তা মনে আছে অবশ্য। হ্যাঁ। ওই যাদের বাড়িতে এখনো ইলেকট্রিক আসেনি, নির্মল সেন এরকম প্রত্যেক পরিবারের একটা করে নতুন হ্যারিকেন দিল। তবে গায়ের সবাই সেদিন কেমন নির্মল সেনের নামে ধন্য ধন্য করেছিল, ভুলে গেছিস? না, তা হলো, কিন্তু তবু বাবা, আমার মন বলছে। আসলে কি জানিস, ওই বিদেশ বিভূতিতে চাকরি করতে করতে তোর মনটা অবিশ্বাসী হয়ে গেছে বাবা। হ্যাঁ, তুই জানিস এর মধ্যে গায়ের কত লোককে ওই শান্তি চিটফান্ডের মেম্বার করেছি। মুকুন্দ মাইতি প্রতিটি জমায়ের 35 ভাগ কমিশন কেটে আমায় দিয়েছে। এতদিনে একটু সুখের মুখ দেখেছি রে বাবা। বাবা, আমি বলছি, আর কিছু বলিস নে রে বাপ। ভাবছি আসছে মাসেই এই মাটির বাড়িটা পাকা করব। তখন এই কদিন তুই ছুটি নিয়ে আসিস। হ্যাঁ, তার মানে আপনাদের মাটির বাড়ি পাকা হলো, তাই তো নিমাই বাবু? হ্যাঁ ভবেশ বাবু, হুম। তা হলো। কয়েক মাসের মধ্যে আমাদের পরিবারে যে একটা স্বাচ্ছন্দ্য এসেছে, এখানে এসেই বুঝতে পারলাম, যা সারা জীবনে দেখিনি। স্বাচ্ছন্দ্য? হ্যাঁ, দেখলাম ওই মুদিখানার দোকানটাও বাবা বেশ সাজিয়েছে। চাল ডাল তেল মশলার সঙ্গে এখন ওই সেন্ট পাউডার নানান দামি দামি প্রসাধনীও রাখতে শুরু করেছে। একটা নতুন মোবাইল ফোনও দেখলাম বাবার। কেন, আগে উনি মোবাইল ফোন ইউজ করতেন না? যখন দুবেলা পেট ভরে খাওয়াই জুটত না, তখন তো এসব কথা ভাবাও স্বপ্ন ছিল, তাই না? কিন্তু বাবা বলল,
ও ফোন বাবা নিজে কেনেনি, মুকুন্দ মাইতি দিয়েছে। মানে ওই শান্তি চিটফান্ডের যে জোনাল এজেন্ট? হ্যাঁ, আচ্ছা, বাবার কাজের জন্য নাকি দরকার ছিল। ঠিক। তারপর? মাস 3 আগে কদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসে দেখলাম হুম বাবার মুখে সে খুশি ভাবটা আর নেই। হুম হুম। চুপ করে বাড়ির দাওয়ায় বসেছিল। তা আপনি কিছু জিজ্ঞেস করলেন না? হ্যাঁ হ্যাঁ, করলাম। কি হলো বাবা, এই সাত সকালে মুখ ভার করে বসে আছো কেন? নিমাই এসেছিস বাবা? হ্যাঁ ভালো আছিস তো? হ্যাঁ, আমি তো ভালো আছি, কিন্তু তুমি, কি হয়েছে বলো তো? না, তেমন কিছু না। তবে 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 কি? আমি কিছু বুঝতে পারছি না রে নিমাই। কি বুঝতে পারছো না? ওই ওই শান্তি চিটফান্ডের ধরন ধারণগুলো মানে একটু একটু খুলে বলো তো বাবা। সবটা কি ছাই আমি নিজেও বুঝতে পারছি রে, যে তোকে খুলে বলবো। তার মানে ওই শান্তি চিটফান্ড সম্পর্কে তোমার মনে কোথায় একটা কাঁটা বিঁধেছে, তাই তো? হ্যাঁ বাবা, ঠিক বলেছিস। কিন্তু কেন? আচ্ছা বাবা, তুমি না বললে আমি বুঝবো কি করে বলো তো? ওই ওই হরিপদ বলেছিল। হরিপদকে? আমাদের গায়ের হরিপদ সমাদ্দার রে। ও, হরি কাকা। তা তিনিও তো শুনলাম তোমার মতোই ওই শান্তি চিটফান্ডের এজেন্ট হয়েছেন। হ্যাঁ, ও তো আমার অনেক আগে থেকেই, আসলে ওকে দেখেই তো আমি ভরসা পেয়ে। ও, তা হরি কাকা কি বলেছে তোমায়? হরিপদ তো আমার মতো মুখ্য নয়, একটু একটু লেখাপড়া জানে, খবরের কাগজ ঠাকুজ পড়ে, গায়ের বাইরেও যায়। আরে বাবা, হরি কাকা তোমায় কি বলেছে সেটাই বলো না। হরিপদ বলেছে কি? ওই শান্তি চিটফান্ড নাকি আসলে চিটিং ফান্ড। হ্যাঁ, তার মানে? বিভিন্ন জায়গায় নাকি ওর মালিক নির্মল সেনের নামে নানা কথা শোনা যাচ্ছে। ও বাবা, অনেকেই নাকি তাদের জমা টাকা পয়সা ফেরত পাচ্ছে না। সে কি? তাহলে তোমার মাধ্যমে যারা টাকা রেখেছিল? তাদের তো এখন টাকা ফেরত পাবার পুরো মেয়াদ শেষ হয়নি, কিন্তু কিন্তু কিছুদিন যাবৎ দেখছি সুদের টাকা ওরা ঠিকমতো পাঠাচ্ছে না, আর এজেন্ট কমিশনও। এসব তো ভালো লক্ষণ নয় বাবা। তাই তো ভাবছি নিমাই। এখন আর ভেবে কি করবে বলো? ওই জন্যই তো তোমায় গোড়াতেই সাবধান করেছিলুম। দেখ বাবা, আমরা গায়ের সরল মুখ্য মানুষ। শুধু ও কথা বলো না বাবা, তোমরা ওই প্রতারকদের লোভের ফাঁদে পা দিয়েছ। সে সে তুই যা বলিস, কিন্তু বল, ওই নির্মল সেন লোকটার দেশের এত বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা। প্রতারকরা চিরকাল তাই করে বাবা। এখন তাহলে কি করি বল? এখনো সময় আছে। এক কাজ করো, ওই যাদের কাছ থেকে টাকা নিয়েছো, যেভাবে পারো তাদের মূল টাকা আগে ফেরত দেওয়ার চেষ্টা করো। ওরে, তা কি অত সহজ কাজ? তোমার ওই জেলা এজেন্ট কি নাম, হ্যাঁ, ওই মুকুন্দ মাইতিকে বলো না। মুকুন্দ মাইতি? হ্যাঁ। কিছুদিন হলো তার টিকি দেখতে পাচ্ছি না। তার মানে পালিয়েছে? তাহলে সত্যিই তো বিপদের কথা বাবা। বিপদ? এখনো বুঝতে পারছো না? তুমি যেভাবে পারো ওই মুকুন্দ মাইতির সঙ্গে যোগাযোগ করো, নিজের টাকা ফেরত নাও, অন্যদের টাকা ফেরত দেবার চেষ্টা করো। আর দেরি করো না বাবা। ঠিক ঠিক আছে, হ্যাঁ, তাই দেখি। আর দেরি করো না। কিন্তু ততদিনে সত্যি অনেক দেরি হয়ে গেছে ভবেশবাবু। আচ্ছা, মুকুন্দ মাইতিকে খুঁজে পাওয়া গেল না? শুধু মুকুন্দ মাইতি কেন, এর কিছুদিনের মধ্যেই তো শান্তি চিটফান্ডের মালিকের মুখোশটা খুলে পড়ল। আপনারা তো সবাই সব জানেন। সে তো একদিন অফিস টফিস ছেড়ে যা কিছু পারলো লুটে নিয়ে পালিয়ে লুকোবার চেষ্টা করলো, কিন্তু পারলো না। ভবেশবাবু, হ্যাঁ? নির্মল সেনের মতো ওই চিটিংবাজরা ধরা পড়ে না হয় পুলিশ হেফাজতে নিরাপদে রইল, কিন্তু
কিন্তু আমার বাবার মতো যারা তাদের ফাঁদে পা দিয়েছিল, সেই সব আমানতকারী আর এজেন্টদের কি অবস্থা হলো ভাবুন তো একবার। সে রিপোর্ট তো আমরা রেগুলার পাচ্ছি। গাঁগঞ্জের সাধারণ লোকের যত রাগ এইসব মানুষদের উপর গিয়ে পড়েছে। সে তো আমার বাবাকে দেখেই বুঝেছি। হপ্তাখানেক আগে, বুঝলেন, মুম্বাইতে হরি কাকার কাছ থেকে হঠাৎ একটা ফোন পেলাম। আচ্ছা। এখানে বাবার অবস্থা নাকি খুব খারাপ। খবরটা শুনে তাড়াতাড়ি বাড়ি এলাম। এসে দেখলাম। কি দেখলেন বলুন? দেখলাম বাবা বিছানায় পড়ে রয়েছে, হুম। সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা, যন্ত্রণায় কাতরাচ্ছে। মায়ের অবস্থাও একই রকম। সে কি? তা ওদের এই অবস্থা হলো কি করে? বাবাকে সে কথাটাই জিজ্ঞেস করলাম। বাবা, বাবা তোমার কি হয়েছে বাবা? এই কি অবস্থা তোমার? ও ঘরে মাকেও দেখলাম। কি বলো? নিমাই। হ্যাঁ বলো। নিমাই এসেছিস বাবা? হ্যাঁ এই তো। কি বলো? এর চেয়ে ওরা আমাদের মেরে ফেললো না কেন রে বাবা? ওরা কারা এভাবে মেরেছে তোমাদের? ওই যে, হ্যাঁ বলো। যাদের কাছ থেকে হ্যাঁ শান্তি চিটফান্ডের জন্য টাকা জমা নিয়েছিলুম। সে কি? কমাস সুদ দিতে পারিনি, আসল টাকাও। ওই যে হরেন, আশরাফ, জগদীশ, আরো কত নাম বলবো। কিন্তু ওরা তোমাদের এভাবে মারলো কেন? শুধু কি মারলো, দেখ না, দেখ, সারা বাড়ি ভাঙচুর করেছে, দোকান লুট করেছে, কিচ্ছু রাখেনি। হ্যাঁ তাই তো দেখছি। ও ঘরে মাও কাঁদছে। এ যে কি অপমান নিমাই! তোর মা আর আমাকে সেদিন একটা গাছের সঙ্গে বেঁধে। বাবা! হ্যাঁ রে, কি মারলো! এসব কি বলছো তুমি? কোনোদিন কি ভেবেছিলাম বাবা নিজের গায়ের পরিচিত প্রতিবেশীদের হাতে? ও মা গো! কিন্তু তোমার কি দোষ? আরে জালিয়াতি করেছে ওই চিটফান্ড কোম্পানি। কিন্তু ওরা যে আমাকে বিশ্বাস করেই ওদের টাকাগুলো আমার হাতে তুলে দিয়েছিল রে। ও কি মতিভ্রম হয়েছিল আমার। বাবা এর চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল রে নিমাই। বাবা ওরম বলো না। ওরা কেন আমায় বাঁচিয়ে রাখলো রে? বাবা বাবা বাবার সে হাহাকার আর সহ্য করতে পারছিলাম না। কটা দিন বাড়িতেই থেকে গেলাম। আমারও অসহ্য লাগছিল ভবেশবাবু। প্রতিদিন কেউ না কেউ টাকার জন্য বাড়ি এসে চড়া হচ্ছিল। তাদের গালিগালাজ, হুমকি। আচ্ছা, ওরা সবাই আমানতকারী তাই তো? হ্যাঁ। তারপর গত রাতে মুম্বাই অফিসের একটা কাজে একবার টাউনে যেতে হয়েছিল। তখন ভাবিনি ফিরে এসে এ দৃশ্য দেখব। গতকাল রাতেই কি? হ্যাঁ, এসে দেখলাম আমার বাবা আর মা দুজনে ঘরের দরজা বন্ধ করে একসঙ্গে কড়িকাঠে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিমাই বাবু, বলছিলাম, হ্যাঁ, একটু আগে পুলিশ এসে লাশ নিয়ে গেছে। জানেন ভবেশবাবু, এর মধ্যে পুলিশ আমায় জেরা করেছে। বাবা মার এভাবে সুইসাইডের পেছনে আমার কোনো হাত আছে কিনা। কি বলছেন? হ্যাঁ ভবেশবাবু, ওদের
কি করে বোঝাবো? বাবা এভাবে মরেছে প্রতিবেশীদের হাতে চরম হেনস্থা আর অপমানের চালায়। ভাবুন তো, যেসব প্রতিবেশীকে ওরা ছোট থেকে দেখেছে, যারা আমার বাবা মাকে একদিন কাকা, জ্যাঠা, কাকিমা বলে ডেকেছে, তারাই সেদিন আমার বাবা মাকে গাছের সঙ্গে বেঁধে ঝাঁটা লাঠির বাড়ি। নিমাইবাবু, আমি বলছি এর শাস্তি হবে। যারা এভাবে মানুষের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট করেছে, প্রতারণা করেছে লক্ষ লক্ষ মানুষকে, তাদের কিন্তু আমি তো ফিরে পাবো না যা হারিয়েছি। আমি যে নিঃস্ব হয়ে গেলাম ভবেশ বাবু, একেবারে নিঃস্ব হয়ে গেলাম। নিমাইবাবু, শান্ত হন, শান্ত হন নিমাইবাবু, শান্ত হন। হ্যালো, নতুন খবর, ভবেশ রায় বলছি। হ্যাঁ, নিউজটা পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এই ইমেলেও পাঠাতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, রাখছি। আবার ফোন। হ্যালো, ভবেশ রায় বলছি। কে? সত্যেনদা? হ্যাঁ দাদা, আজই দুপুরে গিয়েছিলাম, ওই জোড়া আত্মহত্যার নিউজটা কভার করে এসেছি। হ্যাঁ, সেটাই এখন লিখছি। ঠিক বলেছেন সত্যেনদা, এটাই আগামীকাল আমাদের কাগজের ব্রেকিং নিউজ হতে পারে। কি বললেন? সরকারি তরফে প্রতারিত আমানতকারীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে? নতুন গ্রামীণ সঞ্চয় প্রকল্প? না, কিন্তু সত্যেনদা, ইতিমধ্যে নিমাই মান্নার মতো যেসব হাজার হাজার পরিবার এই প্রতারণা চক্রে পড়ে সর্বশান্ত হলো, সর্বস্ব হারালো, এবং সরল বিশ্বাসটুকু পর্যন্ত যারা হারিয়েছে, সে ক্ষতিপূরণ কি সত্যিই তাদের কোনোদিন হবে? হ্যাঁ, আসলে কি জানেন, আমার মনে হয় আমাদের বোধহয় একটু ভেবে দেখার সময় এসেছে। হ্যাঁ সত্যেনদা, সবকিছু কভার করে আজ রাতেই আপনাকে লেখাটা পাঠাবো। কি বললেন? আগামীকাল এটাই আমাদের নতুন খবরের লিড নিউজ হবে? ওকে ওকে সত্যেনদা, আমি যথাসাধ্য চেষ্টা করব, যথাসাধ্য। রাখি। ওকে, বাই। এতক্ষণ শুনলেন নাটক একজোড়া আত্মহত্যার নেপথ্যে। রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে সনাতন মান্না, রজত সেনগুপ্ত, নিমাই মান্না, অভিষেক দেবরায় ও ভবেশ রায়ের ভূমিকায় সুমন্ত।